আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারহিনা বিনতে ওমর। শুরুতেই ইরান ইসরায়েল প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন খামেনির মেয়ে, জামাই, নাতি ও পুত্রবধূ। এই ঘটনায় শোক প্রকাশ করে ইরানের 40 দিনের রাষ্ট্রীয় শোক এবং 7 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবং ইরান উভয়ই তাদের পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে। বিস্তারিত আব্দুল মালিকের রিপোর্টে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। রোববার দেশটির গণমাধ্যম জানায়, ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধের সবচেয়ে বড় এ সংবাদ। শনিবার রাতে ইসরায়েলি কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স, এমনকি ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে খামেনির মৃত্যুর দাবি করলেও তা অস্বীকার করে আসছিল দেশটি। তবে এবারে সেই আশার আলো নিভেছে পুরোপুরি। শেষ হয়েছে খামেনি অধ্যায়। শুধু খামেনিই নয়, বাসভবনে থাকা তার মেয়ে, জামাই, নাতি ও পুত্রবধূ এই হামলায় নিহত হয়েছে। এই ঘটনায় শোক প্রকাশ করে ইরানে ঘোষণা করা হয়েছে 40 দিনের রাষ্ট্রীয় শোক ও 7 দিনের ছুটি। সংবাদ মাধ্যম বিবিসি গোয়েন্দা সূত্রের বরাতে দাবি করেছে, এ হামলায় কমপক্ষে 40 জন ইরানি কর্মকর্তা নিহত হয়েছেন। এর মধ্যে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস কমান্ডার এবং প্রতিরক্ষা মন্ত্রীও রয়েছেন বলে দাবি করছে বিবিসি। এছাড়া ইরানের শীর্ষ 7 কর্মকর্তাকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ। রেড ক্রিসেন্ট বলছে, ইরানে এখন পর্যন্ত 2 শতাধিক নিহত হয়েছে। এর মধ্যে 108 জন স্কুল শিক্ষার্থীও রয়েছে। এদিকে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে উভয় পক্ষ। রাজধানী তেহরান সহ পশ্চিম ও মধ্য ইরানের 30টিরও বেশি স্থানে হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী, আইআরজিসির বেশ কয়েকটি কমান্ড সেন্টার এবং গুরুত্বপূর্ণ নেতাদের আবাসস্থল লক্ষ্য করে হামলা চালানো হয়। পাল্টা হামলা চালিয়েছে ইরানও। রাতভর ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত রেখেছে তারা। আব্দুল মালেক, আরটিভি। আমেরিকা, ইসরায়েল ও ইরানের ত্রিমুখী অস্থিরতায় এরই মধ্যে মধ্যপ্রাচ্যগামী 28টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এমন অস্থিরতায় বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের ব্যবস্থা নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে ফোন দিয়ে তাদের সার্বিক বিষয়ে খোঁজ নেন এবং তাদের খাবার, নিরাপত্তা ও সুরক্ষায় দিক নির্দেশনা দেন। 850 জনের থাকার ব্যবস্থা করা হয় বলে জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী। এ সময় প্রবাসীদের নিরাপদে সরিয়ে নেওয়ার বিষয়টিও জানান তিনি। দীপ্তচন্দ্র পালকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন এয়ার বাদল। আমেরিকা, ইসরায়েল ও ইরান হামলার ঘটনা যখন বিশ্বে অস্থিরতা তৈরি করেছে, তখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া বিদেশগামী যাত্রী ও প্রবাসীদের নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের খোঁজ নিতে শনিবার দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সার্বিক বিষয়ে জানাচ্ছিলেন গণমাধ্যমকে। 28টা ফ্লাইট বাতিল হয়েছে। আমরা যেসব ফ্লাইটে প্যাসেঞ্জার ক্যান্সেল হওয়াতে যারা আছে তাদেরকে আমরা অ্যাকোমোডেশন করেছি। সংবাদ সম্মেলন চলাকালীন প্রধানমন্ত্রী তারেক রহমান ফোন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। জি, হ্যাঁ, জি, জি, আসসালামু আলাইকুম। জি। ফোনের অপর প্রান্ত থেকে আটকে পড়া যাত্রীদের জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে খুঁটিয়ে খুঁটিয়ে খোঁজ নেন প্রধানমন্ত্রী, যার বিস্তারিত জানান আরিফুল হক চৌধুরী। শাহজালাল বিমানবন্দরে অবস্থান করে আমরা ওদেরকে অ্যাকোমোডেশন, আমাদের আছে 50 জনের মতো, আর সিভিল এভিয়েশনে আছে 800। তো এর মধ্যে আমরা যারা আছে এদেরকে আমরা ওইখানে হোটেলে পাঠিয়ে দিছি, মানে আমাদের অ্যাকোমোডেশন যেখানে এখানে পাঠাইছি। এরপরে সেহরির ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তারা গন্তব্যস্থলের জন্য আমরা প্রবাসী কল্যাণ থেকে আমরা গাড়ি ব্যবস্থা করে দিয়েছি। আর এখন লাস্ট মোমেন্টে মস্কটের একটা ফ্লাইট যাবে বলে তারা সিলেট থেকে নিয়ে আসছিল 53 জন প্যাসেঞ্জার। হঠাৎ করে এখন মস্কটের ফ্লাইটটাও বাতিল হয়ে যাওয়াতে আমরা তাদেরকে আবার আমরা এই হোটেলে পাঠাচ্ছি। আরও কোনো ফ্লাইট বাতিল বা আনুষঙ্গিক সকল বিষয় জানতে চান প্রধানমন্ত্রী। লাস্ট একটা রিয়াদের একটা ফ্লাইট অপারেট করার কথা, যদি এটাও মনে হয় সম্ভবত ক্যান্সেল হইতো, যদি হয় তাহলে এই প্যাসেঞ্জারদেরকে আমরা নিয়ে যাওয়ার পরে আমরা এয়ারপোর্টে রাখবো।
সঠিক ব্যবস্থাপনার দিক নির্দেশনা দিয়ে ফোন ছাড়েন তারেক রহমান। আমরা নিয়ত করছি আমার এয়ারপোর্ট থেকে যাওয়ার পরে তারা কি অবস্থায় আছে না আছে আমি সব হোটেলে যাব। পরে প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, প্রবাসীদের জন্য বাংলাদেশি মিশন ও রাষ্ট্রদূতদের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, প্রয়োজনে প্রবাসীদের দেশে নিয়ে আসার ব্যবস্থাও করা হবে। জানান, এখন পর্যন্ত বিদেশে 3 জন বাংলাদেশি আহত হয়েছে। তাদের মধ্যে একজন হাসপাতালে, 2 জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে। ফ্লাইট ক্যান্সেল হওয়াতে আমরা তাদেরকে এখন হোটেলে নিয়ে যাচ্ছি। AR বাদল, RTV, ঢাকা। গাড়ি দিয়ে এ বিষয়ে আরও জানাতে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন বিপুল দেবরায়। বিপুল, এখন চিত্র কেমন দেখছেন? এছাড়া ফ্লাইট কি আরও বাতিল হয়েছে কিনা বিস্তারিত জানান। আজকে সকাল থেকে মধ্যপ্রাচ্যগামী বিভিন্ন যাত্রীরা কিন্তু আসতে শুরু করেছে এবং আমরা এখানে এসে যতটুকু দেখতে পেয়েছি আসলে বিভিন্ন যাত্রীর সমাগম ঘটেছে এবং বিশেষ করে স্বজনদেরও সমাগম ঘটেছে। কারণ যারা বাংলাদেশে আসার কথা তাদের স্বজনরা কিন্তু ভিড় করছেন, তারা আসলে আসতে পারছেন না, এটা আমাদেরকে এমনটা জানিয়েছেন। সেই সাথে আপনি যেমনটা জানিয়েছেন যে আসলে গতকালকে 28টি ফ্লাইট বন্ধের পাশাপাশি আজকে সকাল থেকে এই পর্যন্ত প্রায় 3টি ফ্লাইট বন্ধ হয়েছে। বিশেষ করে কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের 3টি ফ্লাইট সকাল পর্যন্ত বন্ধ রয়েছে এবং ওখানকার যাত্রীরা যারা এসেছেন তারা ফেরত যেচ্ছেন এবং সেই সাথে অন্যান্য যে দেশের যে ফ্লাইটগুলো আছে সেগুলো চলমান রয়েছে। সৌদি আরবও আমরা দেখতে পাচ্ছি যে অনেক যাত্রী কিন্তু তারা তাদের বোর্ডিং পাস নিয়ে ভিতরে ঢুকছেন। তবে এই 3টি ফ্লাইট ছাড়া এখনও পর্যন্ত অন্যান্য দেশের যে ফ্লাইটগুলো রয়েছে সেগুলো চলমান রয়েছে এমনটা আমাদের কাছে জানিয়েছে। সেই সাথে এখানে যারা এসেছেন তাদের সাথে কথা বলেছি। বিশেষ করে মধ্যপ্রাচ্যগামী যারা যাত্রীরা আসছেন তাদের মধ্যে অনেকটা বলছেন যে ভিসা শেষ হয়ে যাওয়ার মেয়াদ শেষ হওয়ার কারণে তারা একটা দুশ্চিন্তার মধ্যে পড়েছেন এবং তারা বলছেন যে আসলে কখন এই ফ্লাইটটা না পুনরায় চালু হবে সেটা কিন্তু তাদেরকে কোনো দিক নির্দেশনা দেওয়া হয়নি। সেই সাথে আরেকটি বিষয় সেটি হচ্ছে যারা এখানে এসেছেন তারা আরও জানিয়েছেন যে তারা চরম ভোগান্তিতে পড়েছেন, তারা একদিকে এখানে যেতে পারছেন না, সেই সাথে তারা বাড়িতেও ফেরত যেতে পারছেন না, কারণ সরকারিভাবে তাদেরকে কোনো সঠিকভাবে এখনও নির্দেশনা দেয়নি। এবং জানেন গতকালকে যারা যেতে পারেনি তাদেরকে সরকারিভাবে এখানে থাকার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু অধিকাংশ যাত্রী এখনও আসছেন। আবার তবে গতকালকের তুলনায় আজকে চাপ কিছুটা কমেছে বলে এমনটা জানিয়েছেন এখানকার যারা দায়িত্বরত রয়েছেন কর্মকর্তারা। তারা বলছেন যে আসলে গণমাধ্যমের সংবাদ প্রচারের মধ্যে দিয়ে অনেক যাত্রী চাপ কমেছে, তবে যারা আসছেন তাদেরকেও বলা হচ্ছে যে খোঁজখবর নিয়ে যাতে না আসা হয় বা কখন ফ্লাইটটা যাবে সেটা যোগাযোগ করে আসার জন্য তারা অনুরোধ করছেন। সেই সাথে এখানে যারা বিশেষ করে মধ্যপ্রাচ্যগামী স্বজনরা আমাদেরকে জানিয়েছেন যে আসলে তাদের আত্মীয় স্বজনরা যারা রয়েছেন তারাও কিন্তু সঠিকভাবে কোনো তথ্য পাচ্ছেন না এবং তাদের ওখানকার এয়ারপোর্টগুলোতে বিশেষ করে কাতার, দুবাই, সৌদি আরব হতে শুরু করে অর্থাৎ ইরানের যে হামলাগুলো হয়েছে যে এলাকাগুলোতে মধ্যপ্রাচ্যের, সেই এখানকার যে বাঙালিরা রয়েছেন তারা তাদের জন্য তাদের পরিবারগুলো দুশ্চিন্তা রয়েছেন এবং বলা হচ্ছেন যে সরকার যাতে এই বিষয়টি আরও একটু সুনজরে দেখে। এবং আমরা আপনাকে জানিয়ে চাই যে সরকারের পক্ষ থেকেও নানা গ্রহণ করা হয়েছে এবং বলা হচ্ছেন যে আসলে মধ্যপ্রাচ্যগামীর যারা এখনও যাত্রী রয়েছেন তাদেরকে সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে যে আসলে কখন ফ্লাইটটি যাওয়া হবে, আর না যাওয়া হলে তাদেরকে বাড়িতে চলে যাওয়ারও এমনটা নির্দেশনা দিচ্ছেন। তবে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এই ধরনের আতঙ্ক এবং যাত্রীদের যে ভোগান্তি সেটা কমবে না এমনটাই মনে করছেন তারা। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ বিপুল। এবার অন্যান্য প্রসঙ্গ। বাংলাদেশের ভূমিকম্প নিয়ে শঙ্কিত হবার কিছু নেই বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও জলবায়ু সহনশীলতা বিভাগের অধ্যাপক ডক্টর জিলুর রহমান। তিনি বলেন, আতঙ্কিত না হয়ে ঝুঁকি কমাতে কার্যকর প্রস্তুতি নিতে হবে, তবে মনিটরিং না করলে যত দিন যাবে তত ঝুঁকি বাড়বে। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। ভূমিকম্প সম্প্রতি দেশে এটি এক আতঙ্কের নাম, কারণ গেল ফেব্রুয়ারিতেই 10 বার কাঁপল বাংলাদেশ। এটি হরহামেশা ঘটে জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া, তাই আতঙ্কিত না হয়ে শুধু শহরে নয় গ্রাম পর্যায়েও প্রস্তুতি নিতে হবে বলে জানান এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও জলবায়ু সহনশীলতা বিভাগের অধ্যাপক ডক্টর জিলুর রহমান। হঠাৎ করে শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। বাংলাদেশ একটা ভূমিকম্প প্রবণ অঞ্চলের কাছাকাছি আছে, এখানে অতীতেও বড় ধরনের ভূমিকম্প হয়েছে, ভবিষ্যতে হবে। ভূমিকম্পের মাত্রা বাড়ে নাই, আমরা রেকর্ডিংটা বেড়ে গেছে, ছোট ম্যাগনিটিউডের ভূমিকম্পটা রেকর্ডিং পাচ্ছি, এই জন্য আমরা আতঙ্কিত। কিন্তু ভূমিকম্প কন্টিনিউয়াসলি এই রিজনে হচ্ছে। অপরিকল্পিত নগরায়ণ ও সচেতনতার অভাবে এই ঝুঁকি প্রতিনিয়ত বাড়বে বলে মনে করছেন এই বিশেষজ্ঞ। সারা দেশব্যাপী
এই রেগুলেটরি অথরিটি সৃষ্টি করে এটা যদি মনিটর করা না হয়, যতই দিন যাবে ততই ঝুঁকি বাড়বে। আমাদের ভূমিকম্পের প্রস্তুতিটা আরও জোরালো করা উচিত, নাইলে কিন্তু বড় ধরনের ভূমিকম্প হলে আমরা তো সামাল দিতে পারবোই না, কিন্তু বিদেশি সহযোগিতা যে নিব তাও সেই সুযোগটা নাই। কারণ কি, আমাদের যে এয়ারপোর্ট, ভূমিকম্প হলে এয়ারপোর্টে হয়তো কি লিকুইফেকশন হবে। তিনি বলেন, ভূমিকম্পের সময় হইচই হলেও পরে আর কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয় না। বাংলাদেশে যখন ভূমিকম্প হয় তখন সবাই, আপনারা গণমাধ্যম আসেন, আমাদের জিজ্ঞাসা করেন, আমরা একটু পড়াশোনা করি, আমরা একটু বলি, এরপরে এই ভূমিকম্পটা চলে গেলে আবার সবাই ভুলে যায়, নীতি নির্ধারকরা আরও ভুলে যায়। ভারতীয় ও ইউরেশীয় টেকটনিক প্লেটের সংযোগস্থলে থাকায় ঐতিহাসিকভাবে ভূমিকম্প প্রবণ অঞ্চল বাংলাদেশ। এরপরও এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়নি কোনো সরকার। বিপুল দেবরাই, RTV, ঢাকা। 1971 সালের মার্চ বাংলাদেশের ইতিহাসে এক জ্বলন্ত অধ্যায়, এক অনির্বাণ প্রদীপের শিখা। 1 মার্চ ইয়াহিয়া খান হঠাৎ করে জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করলে মুহূর্তেই ক্ষোভে ফেটে পড়ে পুরো বাংলা। রাস্তায় নেমে আসে বিক্ষুব্ধ শ্রমিক জনতা, ছাত্র, কৃষক, শিক্ষক সবাই। মুক্তিযুদ্ধমন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদের মতে, শোষণ নিপীড়নের দীর্ঘ অন্ধকার ভেদ করে যে সূর্য উদিত হয়েছিল তার প্রথম লাল আভা ফুটে উঠেছিল এই অগ্নিঝরা মার্চেই। রুদ্র রফিকের রিপোর্ট। স্বাধীনতার স্বপ্নে জ্বলে ওঠা সংগ্রামের মাস মার্চ। মার্চ মানে জাগ্রত জনতার কণ্ঠে স্বাধীনতার শপথ, শৃঙ্খল ভাঙার দৃঢ় অঙ্গীকার। এই মাসেই বাঙালির হৃদয়ে জ্বলে ওঠে অগ্নিস্ফুলিঙ্গ। অন্যায় ও দাসত্বের বিরুদ্ধে প্রতিবাদের দাবানল ছড়িয়ে পড়ে সর্বত্র। 1971 সালের 1 মার্চ দুপুরে পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি ইয়াহিয়া খান হঠাৎ করে জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করেন। সেই ঘোষণা ছিল যেন বজ্রাঘাত। ক্ষোভ আর প্রতিবাদে ঢাকার রাজপথ রূপ নেয় মিছিলের স্রোতে। স্লোগানের বজ্রধ্বনিতে কেঁপে ওঠে আকাশ বাতাস। মার্চের সেই অগ্নিঝরা দিনগুলোই ত্বরান্বিত করে দীর্ঘ 9 মাসের মুক্তির সংগ্রামকে। নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়েছিল। যদি পাকিস্তানিরা আওয়ামী লীগের কাছে, শেখ মুজিবুর রহমানের কাছে ক্ষমতা হস্তান্তর করতেন, তাহলে তো আর স্বাধীনতা যুদ্ধ করা লাগতো না। কিন্তু যেহেতু পাকিস্তানিরা কোনোদিনই গণতন্ত্রকে বিকশিত হতে দেয়নি এবং পূর্ব পাকিস্তানকে তাদের কলোনি ভেবেছে, এই ধারণার বশবর্তী হয়ে ইয়াহিয়া খান একটি বর্বর হত্যাকাণ্ড বাংলাদেশের জনগণের উপর চাপিয়ে দিয়েছে, যার ফলে বাংলাদেশের জনগণের পক্ষে বাংলাদেশের স্বাধীনতা চাওয়া ছাড়া আর কোনো গত্যন্তর ছিল না। 1971-এর মার্চ কেবল একটি মাস নয়, এটি একটি জাতির পুনর্জন্মের কাব্য, একটি মানচিত্রের আত্মপ্রকাশ ও একটি রক্তস্নাত অথচ গৌরবময় অধ্যায়ের সূচনা। মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা কালুরঘাট বেতারগন্ধ থেকে যেটি তিনি দিয়েছেন, এটি দেশের জনগণকে উজ্জীবিত করেছে, অনুপ্রাণিত করেছেন। সারা দেশের মানুষ মুক্তি সংগ্রামে জীবন বাজি রেখে অংশগ্রহণ করেছে, 9 মাস বীরের মতো যুদ্ধ করেছে। এ কারণে এই দেশটি স্বাধীন হয়েছে। মুক্তিযুদ্ধ না হলে এই দেশ কখনো স্বাধীন হতো না। মার্চের প্রতিটি দিন ছিল অগ্নি পরীক্ষা, প্রতিটি রাত ছিল অনিশ্চয়তার অন্ধকারে দীপ জ্বালানোর চেষ্টা। তবু ভয়কে জয় করেছিল সাহস, শোককে অতিক্রম করেছিল স্বপ্ন। কারণ বাঙালি জানতো এ পথের শেষেই রয়েছে স্বাধীনতার ভোর, রয়েছে লাল সবুজের পতাকার মহিমান্বিত উদয়। রুদ্র রফিক, RTV, ঢাকা। তুচ্ছ ঘটনায় ময়মনসিংহের মুক্তগাছায় দুপক্ষের সংঘর্ষে 5 পুলিশ সদস্য সহ 15 জন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় দুপক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। এক পর্যায়ে তারা লাঠি, সোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। এ সময় আহত হন 15 জন। এদিকে হবিগঞ্জের বানিয়াচংয়ের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আব্দুল ওয়াদুদ মেম্বারের নেতৃত্বে হামলায় যুবদল নেতা তোফাজ্জল হোসেন স্বপন সহ 6 জন আহত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলা সদরের বাজারে তোফাজ্জলের নিজের দোকানে এ হামলা হয়। পাবনার ঈশ্বরদীতে দাদি কিশোরী নাতনি হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করা হয়েছে। গতকাল রাতে নিহত সুফিয়া বেগমের মেয়ে মর্জিনা খাতুন বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলাটি করেন। এদিকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য রাত পর্যন্ত
অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানান ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুজ্জামান। শনিবার সকালে ঈশ্বরদীর ভবানীপুর এলাকায় একটি বাড়ি থেকে দাদি এবং পাশের ফসলের মাঠ থেকে বিবস্ত্র অবস্থায় নাতনির মরদেহ উদ্ধার করা হয়। নীলফামারীতে লক্ষ্যমাত্রার অর্ধেক জমিতেও সেচ দিতে পারছে না তিস্তা সেচ প্রকল্প। ভারতের উজানে একতরফা পানি প্রত্যাহারের ফলে বাংলাদেশ অংশে তিস্তা এখন শুধুই বালুরচর। বিকল্প উপায়ে সেচ দিতে গিয়ে উৎপাদন খরচ কয়েক গুণ বাড়ায় দিশেহারা কৃষক। নীলফামারী সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। বর্ষায় যে নদীর গর্জন শোনা যায় মাইলের পর মাইল, সেখানে এখন শুধুই বালুর চর। কোথাও একটু আধটু খালের মতো পানি সিংহভাগই শুকিয়ে পরিণত হয়েছে মরুভূমিতে। ভারতের উজান থেকে পানি নিয়ন্ত্রণ করায় অস্তিত্ব সংকটে দেশের বৃহত্তম এই তিস্তা সেচ প্রকল্প। পর্যাপ্ত পানির মজুদ না থাকায় লক্ষ্যমাত্রার অর্ধেক জমিতেও সেচ দিতে পারছে না পানি উন্নয়ন বোর্ড। বিকল্প উপায়ে সেচ দিতে গিয়ে কৃষকদের উৎপাদন খরচ বাড়ছে কয়েক গুণ। বান্দাবান্দি করিয়ে পানি দিলে পানি পাইনো, কিন্তু এখন আর এবার আমার পানি কোনো ক্যানেলে পানি পাইছি না। আমার ও লাগা খুব দেরি হয়ে যাচ্ছে, ক্যানেলে পানি কিন্তু পর্যাপ্ত পরিমাণে আসতেছে না। মানে কারেন্ট মোটর দিয়ে আবার এরিগারা চিন্তা ভাবনা করতেছি। খাল সংস্কার প্রকল্প শেষ হলে সংকট অনেকটাই ঘুচবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। ইতিমধ্যে আমরা প্রায় 190 কোটি টাকার কাছাকাছি আমরা ইতিমধ্যে খরচ করেছি এবং অবশিষ্ট কাজ আমাদের 2026 সালের ডিসেম্বর পর্যন্ত প্রজেক্টের মেয়াদ আছে। আমরা আশা করছি নির্ধারিত সময়ের ভিতরে আমরা সমস্ত কাজ শেষ করতে পারব। 1990 সালে প্রকল্পের শুরুতে সেচ লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 84,000 হেক্টর। 3 দশকেও পূরণ হয়নি সেই লক্ষ্যমাত্রা। প্রায় 27 হেক্টর কমিয়ে চলতি মৌসুমে জেলায় লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 57,000 হেক্টর। সাকিব আল হাসান, RTV। বরগুনার পাথরঘাটা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের যোগ সাজশে সরকারি খাস জমি দখল করে গড়ে তোলা হয়েছে নানা স্থাপনা। রাতের আধারে সংরক্ষিত বন উজাড় করে স্থাপনা নির্মাণের অভিযোগ রয়েছে। অভিযুক্তদের দখল ও চাঁদাবাজিতে অতিষ্ঠ স্থানীয়রা। এ নিয়ে সংবাদ সংগ্রহে গেলে গণমাধ্যম কর্মীদের হেনস্থা করে অভিযুক্তরা। বরগুনা থেকে মনির হোসেন কামালের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। বরগুনার পাথরঘাটা উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের অধীনে রয়েছে 115 কিলোমিটার বেড়িবাঁধ। অভিযোগ উঠেছে উপজেলার কাকচিরা, বাইনচটকি, কালমেঘা, খলিফারহাট, পদ্মাসহ চরদোয়ানি ইউনিয়নের একাধিক স্থানে পানি উন্নয়ন বোর্ডের এক অফিস স্টাফকে ঘুষ দিয়ে বেড়িবাঁধের উপর অবৈধভাবে বসতবাড়ি সহ নানা ব্যবসায়িক স্থাপনা গড়ে তুলেছেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা জানান, অভিযুক্তরা দখল, চাঁদাবাজি সহ একাধিক অপরাধের সঙ্গে জড়িত। প্রতিবাদ করলে হুমকি দেওয়া হয় তাদের। মামুন বলতেই একটা ঘুষখোর, মামুন বলতেই ওরা লব্ধায় ঘর আছে, টাকা দেওয়া লাগবে। পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত যে জমি, এই জমি ও মানুষের দখলে দিয়ে দেয়। 10 হাত বাই 10 হাত 35,000 টাকা করে দোকানের পেলেদের দেওয়া লাগবে। সম্পূর্ণ চাঁদাখোরের সাথে মিল না, ক্যাডারগুলো মিল না। সে এক কালেং এই ব্রিক ফিল্টের মধ্যে চাঁদা উঠাইতেছে। আমি বিনীত অনুরোধ করি, ওর মতো একটা কুচক্রী মহল এই লোক এই পাথরঘাটা থেকে অপসারণ করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। যারা ভুক্তভোগী তারাও বলবে, আর আমাদের কাছে তো এটা অহরহ আসতেই থাকে যে মামুন এখান দিয়ে টাকা নেছে, ওখান দিয়ে টাকা নেছে। এ নিয়ে সংবাদ সংগ্রহে গেলে RTVর পাথরঘাটার প্রতিনিধি সহ অন্য গণমাধ্যম কর্মীদের হেনস্থা করে অভিযুক্তরা। ভাই আমি 7 কাজ রাজি না আমি এখানে, ঠিক আছে? কোথা থেকে নিয়ে আসছো? এছাড়া রাতের আধারে সংরক্ষিত বনাঞ্চলের গাছ কেটে জমি দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মানুষের জিজ্ঞাইতে পারেন, আমার কইছে যে আমরা 1.5 লাখ টাকা দিছি, একটা ঘরে 30,000 কোটি টাকা দিছি। জিজ্ঞানের পর কইছে না মামুন অবদা অফিসে মামুনের যাও। অসাধু লোকের জানে মামুন ভাই আছে, মামুন ভাইয়ের কিছু কার্যকলাপের কারণে আমরা পারি নাই। অভিযোগের সত্যতা পেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। অবৈধভাবে কেউ অবকাঠামো করে তোলে, আমরা সাথে সাথে সেগুলো বন্ধ করছি এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। যদি অফিসিয়াল কেউ জড়িত থাকে, এরকম যদি আমরা কোনো লিখিত অভিযোগ পাই, অবশ্যই আমরা বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করব। অবৈধভাবে দখল করা জমি দখলমুক্ত করে অপরাধের সঙ্গে জড়িত সব কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তি চায় পাথরঘাটাবাসী।
আব্দুল হামিদ, RTV। কিশোরগঞ্জের নরসুন্দা নদীর সৌন্দর্য বর্ধন প্রকল্পের 400 লোহার গ্রিল উধাও, যার মূল্য 20 লক্ষাধিক টাকা। গত 16 মাসে এত গ্রিল উধাও হয়ে যাওয়ার পরও নিশ্চুপ কর্তৃপক্ষ। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের উদাসীনতার জন্যই ঘটেছে এমন ঘটনা। কিশোরগঞ্জ প্রতিনিধি শফিকুল ইসলাম নাইমের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। 110 কোটি টাকা ব্যয়ে কিশোরগঞ্জের নরসুন্দা নদীর সৌন্দর্য বর্ধন প্রকল্প নেওয়া হয় 2014 সালে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ও কিশোরগঞ্জ পৌরসভা যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করে। 2016 সালে প্রকল্পের কাজ শেষ হলেও তখন থেকেই কাজের মান ও অর্থ লুটপাট নিয়ে ওঠে নানা অভিযোগ। বর্তমানে এই প্রকল্পের অন্যতম দৃশ্যমান অংশ নিরাপত্তা গ্রিল উধাও হয়ে যাওয়ায় নতুন করে প্রশ্ন উঠেছে প্রকল্পটির রক্ষণাবেক্ষণ নিয়ে। কাছারি বাজার থেকে বড় বাজার মাছমহল ব্রিজ পর্যন্ত নদীর দুই পারে ওয়াকওয়ের পাশে যেখানে গ্রিল থাকার কথা সেখানে দাঁড়িয়ে আছে কেবল কংক্রিটের স্তম্ভ। স্থানীয়রা বলছেন, ধাপে ধাপে এইসব গ্রিল খুলে নিয়ে গেছে চোরচক্র। এখানে বাউন্ডারির মধ্যে গ্রিল ছিল, এখন দেখা যাচ্ছে যে গ্রিল নেই, পরবর্তীকালে বাউন্ডারিও থাকবে না। বিভিন্ন ধরনের খারাপ ছেলেরা এগুলা নিয়ে আপনার বাঙালি দোকান বিক্রি করে এগুলো, যে বাসার ভবনগুলা এরা বিভিন্ন ভাবে দখল করার পায়তারা করছে। এখন এটা এমন হয়েছে যে এটা অনিরাপত্তার জায়গা। ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, চুরি ও ছিনতাই রোধে জোরদার করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এগুলোকে নিরাপদ রাখার জন্য আমরা রাত্রি এবং দিনের বেলা টহল জোরদার করেছি। ডে বাই ডে এটা আমরা আরো উন্নত করব, আপনাদের সকলের সহযোগিতা চাই। এদিকে এর দায়ভার নিতে চায় না প্রশাসন। তারা বলছে প্রকল্পের কাজ শেষ হওয়ার পর পৌরসভাকে বুঝিয়ে দেয়নি স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। বুঝিয়ে দিলে হয়তো আমরা এটা পুনর্নির্মাণ বা পুনঃসংস্কারের বিষয়ে কাজ করতে পারতাম। যে ওই দেয়ালটা সরিয়ে ওখানে অবৈধ স্থাপনা তৈরি করা হয়েছে, আমরা চেষ্টা করব যেন এটা করা যায়, উচ্ছেদ করা যায় এবং প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করব খুব দ্রুতই। নরসুন্দা নদীর কোটি টাকার প্রকল্প হারিয়ে যাচ্ছে অব্যবস্থাপনা আর অবহেলায়। সরকারি সম্পদ লুট হলেও নেই দৃশ্যমান জবাবদিহিতা। লিওন আজাদ, RTV। IDLC পরিবর্তনের পথে বাংলাদেশ। কৃষকরা পুরো দমে পেঁয়াজ উত্তোলন শুরু করায় পেঁয়াজের দাম নিম্নমুখী। দেশের বিভিন্ন বাজারে এর প্রভাব পড়েছে। রমজানে বিভিন্ন পণ্যের দাম বাড়লেও পেঁয়াজের দাম শুরু করায় স্বস্তি সাধারণ ক্রেতাদের মধ্যে। সবচেয়ে বেশি দাম কমেছে দিনাজপুরের হিলি বাজারে। রোজার শুরুতে 40 টাকা কেজির পেঁয়াজ 15 টাকা কমে বিক্রি হচ্ছে 25 টাকা কেজি দরে। বাজারে দেখা যায় দেশি পেঁয়াজে বাজার সয়লাভ। কিছুদিন আগেও যেখানে প্রতি মন পেঁয়াজ 1800 থেকে 2000 টাকায় বিক্রি হয়েছে, সেই পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে 800 থেকে 850 টাকায়। এরকম সরবরাহ ভালো থাকলে বাজারে পেঁয়াজের দাম হাতের নাগালে থাকবে বলে মনে করেন ক্রেতা বিক্রেতারা। তবে অতি মুনাফা লোভী অসাধু ব্যবসায়ী এবং পেঁয়াজ সিন্ডিকেট যাতে সক্রিয় হতে না পারে, এজন্য বাজার মনিটরিং জরুরি বলে মনে করেন ক্রেতারা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের জেবেল আলী বন্দরে এক ভয়াবহ বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার দুবাই মিডিয়া অফিস জানায়, বন্দরের একটি বার্থে প্রতিরক্ষা মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে আগুনের সূত্রপাত হয়। সিভিল ডিফেন্সের দল বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ এ বন্দরটির আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে কাজ চালিয়ে যাচ্ছে। তবে ইরানের সংবাদ মাধ্যম দাবি করেছে বন্দরটিতে সরাসরি ইরানের ছোড়া মিসাইল আঘাত করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য নিশ্চিত করা হয়নি। মধ্যপ্রাচ্যের মধ্যে বৃহত্তম এ বন্দরকে ঘিরে সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়িয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। তাদের দাবি 2021 সালের আগুনের পুরনো ভিডিও নতুন ঘটনার সঙ্গে যুক্ত করে প্রচার করা হচ্ছে। খেলার খবর। টি-20 বিশ্বকাপের সুপার 8-এর বাঁচা মরার লড়াইয়ে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক ভারত। সেমিতে যাওয়ার লড়াইয়ে টিকে থাকতে হলে দু দলের জন্যই এটি ডু অর ডাই ম্যাচ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টের সেমির সমীকরণে ফিরেছে দু দল। কাগজে কলমে এগিয়ে ভারত, বিশেষ করে বোলিং আক্রমণে বৈচিত্র্য ও অভিজ্ঞতা টিম ইন্ডিয়ার বড় শক্তি। তবে ছক্কার লড়াইয়ে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। এবারের আসরের সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছে ক্যাবিরিয়রা। কলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। এদিকে দিনের প্রথম ম্যাচে বেলা 3:30টায় মুখোমুখি হবে জিম্বাবুয়ে দক্ষিণ আফ্রিকা।
সকালের সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।